শুভ সকাল বন্ধুরা। আজ 22 মার্চ রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: এক ভয়ঙ্কর ঘটনা, মন্ত্রী অজন্তা নেওগ এবং বিধায়ক বিশ্বজিৎ ফুকনের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি গাড়ির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে 2 জনের। ঘটনাটি ঘটেছে গোলাঘাটের বেঙ্গেনাকুয়া এলাকায় বিজেপির পতাকা লাগানো একটি দ্রুতগামী গাড়ি 2 পথচারীকে ধাক্কা মেরে গুরুতর জখম করে পরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন বাদুলিপাড় বহুপতার গ্রামের বাসিন্দা শিক্ষক মানসনন্দন বরা এবং গিরিধর গগৈ। স্থানীয়দের অভিযোগ, রাস্তা পার হওয়ার সময় হঠাৎই বিজেপি সমর্থক বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের গোলাঘাটে নিয়ে যাওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য যোরহাটে স্থানান্তর করা হয়, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় 2 জনেরই মৃত্যু হয়। বুটের আগে এমন ঘটনায় গোটা গোলাঘাট জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেশন কার্ড থাকলে জরুরি খবর। শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে এপ্রিল মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু 35 কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যে বন্টন করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে খাদ্য সুরক্ষার বিনামূল্যের চাল বিতরণে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তাছাড়া সামান্য মূল্যের বিনিময়ে চিনি, লবণ, মসুর ডালও দেওয়া হচ্ছে। ভারতের নির্বাচন কমিশন থেকে ঘোষিত 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী শ্রীভূমি জেলায় নির্বাচন প্রক্রিয়া অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসনের কাজ জোরকদমে চলছে। শ্রীভূমির জেলা নির্বাচন আধিকারিক ও জেলায়ুক্ত এক আদেশে নির্বাচনের দিনক্ষণ এবং নির্বাচনের সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন। আদেশে জানানো হয়েছে, আগামী 9 এপ্রিল শ্রীভূমি জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং 4 মে তারিখে ভোট গণনার কাজ শুরু হবে। জেলায়ুক্তের আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে যে নির্বাচনী কর্তব্য পালন করা একটি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক বাধ্যবাধকতা। নির্বাচন সংক্রান্ত কাজে নিযুক্ত সমস্ত স্তরের আধিকারিক এবং কর্মীদের অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা এবং দায়িত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে জানানো হয়েছে, নির্বাচনের কাজে কোনো ধরনের অবহেলা, কর্তব্যে গাফিলতি অথবা আইনসম্মত আদেশ অমান্য করাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। ভারতের কূটনৈতিক জয়জয়কার, সংঘাতের মাঝেও হরমুজ প্রণালী দিয়ে আসছে ভারতের এলপিজি সিলিন্ডার বহনকারী ট্যাঙ্কার। আগামী কয়েকদিনের মধ্যেই এই জাহাজ ভারতে এসে পৌঁছাবে, তবে এখনও হরমুজ অবরুদ্ধ। বিগত 24 ঘন্টারও বেশি সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে কোনো ক্রুড তেল বহনকারী জাহাজ ঢুকতে অথবা যাতায়াত করতে পারেনি, এমনই সূত্রের খবর। শিপিং ডেটা এবং বাণিজ্যিক সূত্রে খবর মিলেছে যে হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজ ঢুকতে দিচ্ছে না। তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য বহনকারী বিভিন্ন দেশের জাহাজ বাধ্য হয়ে নোঙ্গর ফেলেছে হরমুজ প্রণালীতে ঢুকার পথে, তবে ভারতকে সেখানে ছাড় দিচ্ছে ইরান। সূত্রের খবর, হরমুজ প্রণালী দিয়ে শীঘ্রই ভারতীয় এলপিজি সিলিন্ডার বহনকারী জাহাজ বিনা বাধায় অতিক্রম করবে। এই হরমুজ প্রণালী গোটা বিশ্বের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে দিয়েই বিশ্বের তেল এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহের 20% যায়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জাহাজ চলাচলও বন্ধ হয়ে গেছে। ভারতে স্মার্টফোন কিনলেই কি এবার বাধ্যতামূলকভাবে থাকবে আধার অ্যাপ? কেন্দ্রের এমন এক প্রস্তাব ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে, জানুয়ারি মাসে ভারত সরকার স্মার্টফোন নির্মাতাদের প্রস্তাব দিয়েছে দেশে বিক্রি হওয়া সব নতুন ফোনে আগেই ইনস্টল করে দিতে হবে আধার অ্যাপ। আর এই উদ্যোগের নেপথ্যে রয়েছে UIDAI। সরকারের তরফে জানানো হয়েছে, দেশের 134 কোটিরও বেশি মানুষের জন্য আধার এখন দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ব্যাংক থেকে মোবাইল সংযোগ, এমনকি বিমানবন্দরে প্রবেশ, সব ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক। তাই নতুন ফোনে অ্যাপটি আগে থেকেই থাকলে সাধারণ মানুষের জন্য পরিষেবা ব্যবহার করা আরও সহজ হবে।
চলতি বছরের জানুয়ারিতেই চালু হয়েছে নতুন আধার অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা নিজের আধারের তথ্য আপডেট করতে পারবেন, পরিবারের সদস্যদের প্রোফাইল ম্যানেজ করতে পারবেন, এমনকি নিরাপত্তার জন্য বায়োমেট্রিক তথ্য লক করেও রাখতে পারবেন। কিন্তু এখানেই শুরু আপত্তি। স্মার্টফোন নির্মাতারা স্পষ্ট জানিয়েছেন, এই ধরনের বাধ্যতামূলক প্রি ইনস্টলেশন ব্যবহারকারীর স্বাধীনতা এবং গোপনীয়তা হস্তক্ষেপ করতে পারে। তাদের যুক্তি, বিশ্বের বেশিরভাগ দেশেই এমন নিয়ম নেই, শুধুমাত্র রাশিয়াতেই কিছু সরকারি অ্যাপ প্রিলোড করা বাধ্যতামূলক। অন্যদিকে আধারকে ঘিরে অতীতে একাধিক তথ্য ফাঁসের ঘটনাও উঠে এসেছে, আর সেই ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। কয়েক সপ্তাহ আগেই কেন্দ্র সরকার সঞ্চার সাথী অ্যাপটি সব স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করার নির্দেশ দিয়েছিল। শুধু নতুন ফোন নয়, পুরনো ফোনেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। সৃষ্টি হয় নানান বিতর্কের। ব্যবহারকারীর সম্মতি ছাড়াই অ্যাপ ইনস্টল করার সম্ভাবনা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার, তবে শেষ পর্যন্ত সেই নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয়। এখন আবার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আধার অ্যাপ, তবে এই ক্ষেত্রে এটি সরকারের নির্দেশ নয়, বরং স্মার্টফোন নির্মাতাদের কাছে একটি অনুরোধ হিসাবেই দেখা হচ্ছে। আধার অ্যাপের ক্ষেত্রে সরকার অনুরোধের সীমা অতিক্রম করে কিনা এবং স্মার্টফোন নির্মাতা শেষ পর্যন্ত ওই প্রস্তাবে সায় দেয় কিনা সেটি এখন লক্ষণীয়। মহানগরে দিন দুপুরে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা, যা ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলাকে পিস্তল দেখিয়ে তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, উজান বাজারের বারোয়ারি মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় 50 ঊর্ধ্ব ভুক্তভোগী মহিলার গলা থেকে জোর করে চেইন খুলে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে অভিযুক্ত। ভুক্তভোগীর নাম বানু নাথ। তিনি স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে চাংসারি থেকে মেয়ের বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে। মহিলার অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি লাল টি শার্ট পরিহিত ছিল এবং তার হাতে ছিল একটি পিস্তল, যা দেখিয়ে তাকে ভয় দেখিয়ে এই ছিনতাই চালানো হয়। শান্তিপূর্ণভাবে সবাইকে ভোট দানের আহ্বান দনেহরির ঈদগাহ ময়দান থেকে। সুনাইয়ের সর্ববৃহৎ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় দনেহরি ঈদগাহ ময়দানে। প্রায় 5000 ধর্মপ্রাণ পুরুষ নামাজে সামিল হন। নামাজ পাঠ করান মুফতি মোহাম্মদ উল্লাহ বরবুইয়া। নামাজ শুরু হওয়ার আগে বয়ানে এই আহ্বান জানান মুফতি মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, ভোটদান একটি মৌলিক অধিকার, সেই অধিকার যেন সবাই পালন করেন, আর শান্তিপূর্ণভাবে ভোটদান একজন নাগরিকের কর্তব্য। এছাড়াও তিনি সংক্ষিপ্ত বয়ানে কুরআন ও হাদিস নিয়ে আলোচনা করেন, রোজা ফিতরা বিষয়েও আলোকপাত করেন। নামাজ শেষে দুয়ায় বিশ্ব শান্তির কামনা করেন তিনি। এদিন শুরু বক্তব্য রাখেন কাচার বালিকা মাদ্রাসার শিক্ষক মাওলানা কজবুল হোসেন লস্কর। তিনি ইসলামের প্রাসঙ্গিক দিকগুলো তুলে ধরেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, পাশাপাশি অসহায় লোকদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। নামাজ চলাকালীন সুনাই পুলিশ প্রশাসনের সহযোগিতার দরুন কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈদগাহ কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী এবং সম্পাদক নুরুল আমিন বড় লস্কর। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 22 মার্চ রবিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।